আচ্ছা, তাহলে আমরা বলছিলাম তিন ধরনের স্টাইল শীটের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা সিএসএস ইমপ্লিমেন্ট করতে পারি। তো তার মধ্যে কি কি আছে বলেন? একটা ইন্টারনাল, এক্সটার্নাল, ইনলাইন। তাহলে আমরা দেখলাম কয় ধরনের? এক ধরনের দেখলাম, এখন আরেক ধরনের এখন আউটপুট দেখি নাই। ঠিক আছে, আমরা সেভ করলাম। সেভ করার পর যদি আমরা এখন দেখি, এখন একই আউটপুট আছে কিনা? একই আউটপুট আছে। কেন? এখন কোথা থেকে পেলাম? এখন কি আমি এখানে লিখছি? এখান থেকে পেলাম। আমি যদি এটা কেটে দিই বা এটা অন্য একটা কালার দিই, আমি দিলাম মনে করেন ব্লু, ব্লু দিলাম। ওকে ওকে, তাহলে এটাকে আর বলবেন সিএসএস আমরা কয়ভাবে লিখবো? তিন ভাবে। একটা হচ্ছে যেটা ইন্টারনালটা হেড সেকশনের মধ্যে লিখবো। হেড সেকশনের মধ্যে লিখলে আমাকে স্টাইল এবং স্টাইল ট্যাগের মধ্যে লিখতে হবে। আর যদি আমরা এক্সটার্নাল লিখি, তাহলে আমরা যেটা লিখবো, যে সিএসএস কোডগুলো লিখতে হবে ওটাই লিখবো শুধু। এরপর এখানে আমরা লিংক আপ করে দেব, লিংক rel স্টাইল শীট href style.css। ওকে ওকে, এরপর আরেকটা কি বলছি আমি? ইনলাইন। ওকে, তাহলে আমি এটা কেটে দিচ্ছি, যেটা আমি এখন ইনলাইন করব। তো দেখেন এখানে কোনো সিএসএস স্টাইল আসে না। তো এই জন্য আমরা পি, আমি যেখানে স্টাইল দিব ওখানে কি করব? ইনলাইন সিএসএস কোড লিখবো। তো এখানে একটা স্পেস ট্যাগের মধ্যে আমি লিখলাম style স্টাইল, মানে ইনলাইন লিখলাম নাকি স্টাইল কথা এটা লিখতেই হবে। স্টাইল এটা কি? এটা একটা অ্যাট্রিবিউট। কি এটা? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট লেখার নিয়ম কি? অ্যাট্রিবিউট লিখে সমান এবং মানে কোটেশন মার্ক আর কি। হ্যাঁ, এর মধ্যে আমি এখন ওই আমার স্টাইলটা লিখবো। আমার স্টাইলটা কি ছিল? কালার। ঠিক আছে, হ্যাঁ, যে কোনো কালার দিলাম। আসলো কিনা? তাহলে আমরা কয়ভাবে আনছি এখন? তিন ভাবে আমাদের আমরা দেখে ফেলছি। মনে থাকবে? ওকে, এই যে দেখেন স্টাইলের মধ্যে যে কালার কেন আনছি, ওগুলো ওই এইচটিএমএল এর সময় লিখেছিলাম না একটা ইমেল করে, ওইটা মানে মনে থাকে না সিএসএস এর ব্যাপারে। আচ্ছা আচ্ছা, এখন ভিডিওগুলো পাবেন, ভিডিওগুলো রেকর্ডিং হচ্ছে তো পাবেন সব কিছু। আচ্ছা, তাহলে আমরা সিএসএস ক্লাস করছিলাম, এগুলো শেষ করছি। এগুলো তো শেষ হচ্ছে না, আমাদের সবকিছু শেষ। আপনি আসেন না কি লাস্টে দুটো ক্লাস। তো প্রথমে দেখেন সিনট্যাক্স বা স্ট্রাকচার। আমাদের এইচটিএমএল এর যেমন একটা কি আছে? স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা কি? ডক টাইপ দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, এইচটিএমএল এর ভার্সন বোঝানোর জন্য এইচটিএমএল এর শুরু শেষ। এর মধ্যে আবার কয়টা অংশ? দুইটা অংশ। কি কি? হেড শুরু শেষ, আবার বডি শুরু শেষ। হ্যাঁ, এরকম আমাদের স্টাইল সিএসএস এর মধ্যে যে একটা স্ট্রাকচার আছে, ওইটা আমরা এখন দেখব কিভাবে করা যায়। তো স্টাইল সিএসএস এর কাজ কি মূলত বলেন তো আপনারা? ডিজাইন করা, স্টাইল করা। মোবাইলটা রেখে দেন। তো আমরা দেখতেছি সিএসএস কিভাবে এইচটিএমএল এর সাথে কাজ করে। তো প্রথমে আমাকে করতে হবে, আমি এখানে এই যে একটা পি ট্যাগ আছে, হ্যাঁ, আমি আরেকটা ট্যাগ নিই। আমি আরেকটা নিলাম, ডিপ নিলাম একটা। আমি ডিপ নিলাম, ডিপের একটা ক্লাস দিলাম নিউ। তবে ক্লাস কি জিনিস এটা আসতেছে একটু পরে আবার বুঝাবো। তো এখানেও আমি কিছু সেম টেক্সট দিলাম। তো আমি চাচ্ছি এই যে পি, এই প্যারাগ্রাফের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে বা কালার দিতে। ঠিক আছে, তো তখন আমাকে স্টাইল সিএসএস এ গিয়ে আগে লিখতে হবে কাকে দিব, পি কে দিব। তাহলে পিটা লিখলাম। ঠিক আছে, এটা হচ্ছে সিলেক্টর। এটা কি? সিলেক্টর। আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে যাই, দেখেন আমি চাচ্ছি এই লেখাটাকে আমি কি করব? কালার করব। তো লেখাটা যদি আমি মার্ক না করি ভাবে, এটা কখনো কালার হবে? আমি এখানে মনে করেন কালার দিলাম, লাল দিলাম, লাল কিছু হইলো না। কিন্তু প্রথম আমাকে কি করতে হবে? মার্ক করতে হবে। এখন যদি আমি লাল দিই হয়ে যাবে। এখন হলো কিনা লাল? বুঝতে পারছেন? তো অনুরূপ ভাবে আমাদের এইচটিএমএল সিএসএস এর ক্ষেত্রেও আমাকে যাকে কালার করব প্রথমে তার নামটা লিখে দিতে হবে। যে আমি পি কে কালার দিব, পি নামটা লিখে দিলাম। তো এটা হচ্ছে কি? সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পর আমাকে যে কাজটা করতে হবে, দুইটা সেকেন্ড বন্ধনী। ঠিক আছে, সেকেন্ড বন্ধনী দিব। আর এর মধ্যে আমি
যেভাবে ইচ্ছে সেভাবে লিখতে পারি। এখন আমি কি দিব, মনে করেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, তাহলে BACK ব্যাকগ্রাউন্ড আমি দিলাম, ব্যাকগ্রাউন্ড দিব মনে করেন ইয়েলো দিব, ইয়েলো দিলাম, তাহলে ইয়েলো একটা ব্যাকগ্রাউন্ড আসছে এখানে নিচে আসছে, এটাকে সিলেক্ট করেছি, যেটাতে সিলেক্ট করছি ওইটাতে আমার কিন্তু এখানে এলিমেন্ট দুইটা আছে, এটা যেহেতু এটা লিখছি আমি ডিবের মধ্যে, এটা পির মধ্যে লিখি নাই, সুতরাং এটাতে আর কাজ করে নাই, বুঝতে পারছেন? তো আমাকে কি করতে হবে এখন বলেন তো, প্রথমে কি করতে হবে, সিলেক্ট, যে ট্যাগে কাজ করব ওই ট্যাগটা সিলেক্ট, তারপর কি করতে হবে, সেকেন্ড বন্ধনী, তারপর এখানে আমাদের সিএসএস লেখার জন্য দুইটা পার্ট, একটা হচ্ছে প্রপার্টি, একটা হচ্ছে ভ্যালু। প্রপার্টি হচ্ছে আমি কি দিতে চাচ্ছি, আমি দিতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ডের ভ্যালু কি হবে, কি ইয়েলো হবে, রেড হবে, অনেকগুলো ভ্যালু হতে পারে, যেটা হবে সেটা দিব, তারপর সেমিকোলন দিয়ে আমরা কি করব, শেষ করব, তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। যে পুরো পেজে দিতে গেলে পুরোটা দিতে গেলে পুরো পেজ, তাহলে আমাদের পুরো পেজটা মানে কি ট্যাগের মধ্যে আছে, বডি, ঠিক না? হ্যাঁ, তখন আমরা বডিটা নিব, কপি করে এখানে আমরা লিখে দিব বডি, ঠিক আছে? তারপর এখন কাকে সিলেক্ট করছি, এখন বডিকে। তো এখন যদি আমি কি করি, রিফ্রেশ করি, এখন দেখেন একদম পুরো বডিতে, ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, এরপর আমাদের কি আছে দেখি, সিলেক্টর। তো দেখেন আমাদের সিলেক্টর আছে অনেকগুলো, একটা হচ্ছে ট্যাগ, ক্লাস, আইডি, নেস্টিং, গ্রুপিং, ঠিক আছে? এখন আমরা সবগুলো সিলেক্টর সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা ট্যাগ কিন্তু আমরা অলরেডি জেনে ফেলছি, যেই ট্যাগে আমরা ক্লাস দিব, আমরা স্টাইল দিব, ওই ট্যাগের নামটা লিখে দেবো, ঠিক আছে? এখন আমি যদি চাচ্ছি যে আমি ডিবে দিব, যে এখানে আরেকটা কি আছে, ডিপ, অথবা আমি এখানে আরেকটা নিই, H1 নিই, H1 দিয়ে কি হয় বলেন তো, হেডলাইন, ওকে, এটাতে আমি একটা হেডলাইন কপি করলাম, দিয়ে দিলাম। তো আমি চাচ্ছি আমি স্টাইলটা দিব কোথায়, হেডলাইনে, তাহলে আমি কি লিখবো, H1, তাহলে এটাকে আমরা কি সিলেক্টর বলবো বলেন, ট্যাগ সিলেক্টর, মানে সরাসরি ট্যাগের নাম লিখে দিয়েছি, ঠিক আছে? এই যে আমি যেই ট্যাগে দিয়েছি ওই ট্যাগ, তাহলে এটা কি সিলেক্টর, ট্যাগ সিলেক্টর। তাহলে এই যে সিলেক্টর থেকে আমাদের ট্যাগ অংশটা গেছে, এখন হচ্ছে ক্লাস দিয়ে কিভাবে আমরা করতে পারি। তো দেখেন আমি আবার H1 এখানে আমি কয়েকটা নিলাম, কয়েকটা নিছি, তো এখন দেখেন সবগুলা কিন্তু কি হয়ে যাবে, সেম কালার হয়ে যাবে, কারণ আমি এখানে বলে দিয়েছি যে H1, তুমি H1 পাবা মাত্র কি করবা, H1 যখনই তুমি পাবা তখন এটার ব্যাকগ্রাউন্ড কি করে দিবা, ইয়েলো করে দিবা। আমি যদি স্পেসিফিক করে দিতে চাই, মনে করেন আমি বললাম যে এটা ওই H1, যে H1 এর একটা ক্লাস আছে, ক্লাস দেওয়ার জন্য আমরা লিখতে হবে CLASS ক্লাস সমান কোটেশন, এর মধ্যে আমরা একটা নাম দিয়ে দিব আমাদের ইচ্ছে মতো, ঠিক আছে? আমি দিলাম এটাকে, হ্যাঁ, মনে করেন AB। তো তখন আমাকে এই ABটাকে স্টাইল CSS আমি কিভাবে আমি বুঝাবো, তখন আমাকে এখানে বলতে হবে, ওই যে এখানে আমি ক্লাস লিখছি না, CLASS, ওই ক্লাসকে আমি CSS এর মধ্যে বুঝাবো একটা ডট দিয়ে, কি দিয়ে বুঝাবো, ডট, তারপর ওই ক্লাসের নামটা কি ছিল, AB, তাহলে আমি লিখে দিলাম তুমি ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হবা, তবে সবটাতে না, যেটাতে ক্লাস AB আছে, ওকে, আমি একবার রিফ্রেশ করলাম, তাহলে এখন কোনটা হলো, শুধু যেটা AB নামে একটা ক্লাস দেওয়া আছে ওটাতেই হলো, ঠিক আছে? তাহলে ভাই আলাদা আলাদা করতে গেলে একই ইয়ে থাকলে সবগুলো পেজ আলাদা আলাদা নাম দিতে হবে, হ্যাঁ। আর যদি আমরা সবগুলা যদি আমরা কি করতে চাই, একই কালার করতে চাই, তাহলে শুধু H1 লিখে দিলে হয়ে গেল, ঠিক আছে? ওকে, তো আমি চাচ্ছি কালার করতে গেলে তখন ক্লাস দিয়ে করতে হবে, यस, আমি চাচ্ছি মনে করেন এইটা ইয়েলো হবে এবং লাস্টেরটা ইয়েলো হবে, তখন আমি এটাতে কি করব বলেন তো, এখানে আমি সেম নামটা দিয়ে দিব AB, একই কালার দরকার হলে, তাহলে AB যেখানে যেখানে আছে সেখানে পড়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, এরপর আমরা যাই, তাহলে আমরা কি কি বুঝলাম, ট্যাগ বুঝলাম, মানে সরাসরি HTML ট্যাগের নাম লিখে দেবো, ঠিক আছে? মনে করেন H1 লিখে দিলাম, তাহলে যাবতীয় H1 যেগুলো আছে সবগুলোতে পড়বে। এরপর কি ক্লাস, এখন আমরা দেখবো আইডি। তো আইডি দেখার জন্য আমরা আসবো, মনে করেন আমি 2 নাম্বার যে হেডিং এটাতে একটা আইডি দেব, আইডি দেওয়ার জন্য এখানে আমরা লিখে দিব কি বলেন তো, আইডি সমান কোটেশন, এর মধ্যে আমরা কি দিব, যে কোনো নাম, মনে করেন আমি এটার নাম দিলাম AC,
এটা এমনি আইডি লাগলেও তো এটা ইউজ করা যাবে কারণ এটা আইডি আইবি আর এটা তো ক্লাস হ্যাঁ হ্যাঁ ইয়েস অফ কোর্স আইবি ইউজ করা যাবে। আমরা দিলাম এসি মনে করেন। তো আমি আইডি আমরা প্রথমে আমরা ক্লাস সিলেক্ট করার জন্য আমরা কি দিয়েছিলাম ডট, এখন কি দিব বলেন হ্যাশ। ঠিক আছে রিজন ভাই ইয়া তো বলতে পারছেন না আইডি দেওয়ার জন্য আমরা কি করব হ্যাশ দিব। হ্যাশ দেওয়ার পর আমরা ওটা কি নাম ছিল এসি মনে করেন এসি আমরা শুধুমাত্র কালার দিব সি কালার দিলাম আমি রেড কালার দিলাম ফন্ট একটু বাড়াই দিই ফন্ট সাইজ যখন মনে হয় 30 পিক্সেল। তো দেখেন আসছে ফন্ট সাইজটা আমি আরো বাড়াই দিই। তবে ক্লাসের ফন্টটা তো নিজে নিজে লিখেছিল। ওকে বুঝতে পারছেন এটা যে বড় হয়েছে এটা হচ্ছে h1 লেখলে এমনিতেই একটু বড় হয়। ঠিক আছে এমনিতেই h2 দিলে একটু ছোট h6 এভাবে ক্রমান্বয়ে কি হয়ে আসে ছোট হয়ে আসে। তো এটাকে যদি আমি চাচ্ছি আমি আমার মতো করে করব সাইজ তখন আমি এটা দিয়ে তখন ডিফাইন করে দেব। ঠিক আছে আর যদি দেখি যে না এখানে যে ওরা যেটা ডিফল্ট ভাবে দিয়েছে ওটা আমার জন্য ওয়েল তখন আমি এটা রাখব। বুঝতে পারছেন পরে এরকম হতে পারে আমি h1 লিখলাম কিন্তু হেডিংটা এসে আরো ছোট দরকার তখন এটাকে আমি সাইজ দিয়ে দিলাম। এটা যদি আমি 1 দিলে 1 হয়ে যাবে 2 দিলে 2 হবে। বুঝতে পারছেন আরো বড় দরকার হলে আমরা বেশি সাইজ দিয়ে দিই। ওকে আচ্ছা তাহলে আইডি এবং ক্লাস বুঝছেন আইডি এবং ক্লাসের মধ্যে কোনো পার্থক্য কি দেখছেন আপনারা? আইডিতে নিজে একটা আইডি এবং এই যে আমি এবি দিয়েও একই কাজ করা যাচ্ছে মানে ক্লাস দিয়েও আমি এখানে চাইলে এখানে ফন্ট সাইজ সবকিছু দিতে পারতেছি আবার এই যে আমরা আইডি দিয়েও একই কাজ করতে পারতেছি। তো এখানে দুইটা কেন হলো? ব্যাকগ্রাউন্ড ক্লাস হচ্ছে ক্লাসে ডট আর এটা হ্যাশ না এটা হচ্ছে ফিজিক্যাল পার্থক্য কিন্তু কার্যকারিতার দিক দিয়ে কোনো পার্থক্য আছে? আছে কি কাজ বলেন? এটা তো ব্যাকগ্রাউন্ড আমি তো ব্যাকগ্রাউন্ড এখানে দিতে পারতাম না আর এখানে যেগুলো দিছে এগুলো এখানে দিতে পারতাম না এখানে একটা দিছে আর কি একই তো কার্যকারিতা একই। তো তবে একটু ভিন্নতা আছে সেটা আমি বলতেছি। একটু ভিন্নতা হচ্ছে এই যে মনে করেন আমি এখানে একটা অ্যাপ নিলাম আমি আরেকটা ক্লাস নিব মনে করেন আরেকটা ক্লাস নিচ্ছি এটার নাম দিব আমি মনে করেন অ্যাজেট অ্যাজেট এখানে আমি দিলাম ফন্ট সাইজ মনে করেন 25 পিক্সেল। ওকে তো অ্যাজেট নামক এই ক্লাসটা আমি কাউকে দিছি তো আমার এই যে আমি এখানে একটা ক্লাস নিলাম এবি এখানে আরেকটা ক্লাস দিয়ে দিলাম অ্যাজেট মানে একটা স্পেস দিয়ে কি করলাম অ্যাজেট নিলাম আরেকটা ক্লাস এখানে কিন্তু অলরেডি একটা ক্লাস আছে আরেকটা ক্লাস ওকে দিয়ে দিলাম কি অ্যাজেট। তো এখন যদি আমরা রিফ্রেশ করি কোনটাতে দিছি কোনটাতে অ্যাজেট এটা তো এটা বড় হয়ে গেছে কিনা মানে এটা যে সাইজ দিছে সাইজ কইছি কিনা আমরা বুঝতেছি না একটু বাড়াই দিই বুঝছি ভাই সাইজটা ছোট হয়ে গেছে তো হ্যাঁ পিক্সেলটা ছোট হয়ে গেছে এখন আমি তারপর একটু বাড়াই দিই ধরুন এটাকেও আমরা দিলাম 80 আরো বাড়াই দেব হলো। তাহলে এখানে কয়টা ক্লাসে কাজ করছে দুইটা ক্লাস একটা ক্লাসে কি দিয়েছে ব্যাকগ্রাউন্ড আর একটা ক্লাসে সাইজ বাড়াইছে। তো ক্লাস এবং আইডির মধ্যে সুবিধা হচ্ছে এটাই আপনি যদি ক্লাস ইউজ করেন অনেকগুলা ক্লাস একটা এলিমেন্টে দিতে পারবেন আর আইডিতে কিন্তু একটা ইউনিক একটা আইডি দেওয়া যাবে একাধিক আইডি ইউজ করা যাবে না এটা হচ্ছে প্রবলেম। বুঝতে পারছেন তাই জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি ইউজ করি মানে ক্লাসটাকে বেশি ইউজ করি আইডি খুব মাঝে মধ্যে ইউজ করি। ঠিক আছে বুঝতে পারছেন? ওকে এরপরে আমাদের যদি আমাদের শীটে চলে যাই নেস্টিংটা কি জিনিস তাহলে আগেগুলো তো ক্লিয়ার এবার আমরা নেস্টিং দেখব। তো নেস্ট শব্দের অর্থ কি আমরা বলুন তো? বাসা। তো নেস্টিং মানে হচ্ছে একদম বাসা পর্যন্ত পৌঁছে যাওয়া মানে এটা মনে করেন রিয়াদ ভাই কোন রিয়াদ ওই যে অমুক গ্রামের অমুক বাসা রিয়াদ মানে একটু মানে নির্দিষ্ট করে দেওয়া। ঠিক আছে হ্যাঁ ওই ডিপার্টমেন্টের অমুক রোল নাম্বার হ্যাঁ ফর্সা করে সুন্দর এই ধরনের একটা কি ইয়েস। তো আমি যদি চাই তো দেখেন আমি প্রথমে এখানে আরেকটু কাজ করে নিই এগুলো ফেলে দিলাম তারপর আমি
লিখলাম h1 এর মধ্যে আমি এটা করে দিলাম, কয়েকটা দিলাম। এরপরে আমরা আরেকটা ডিপ নিলাম, ক্লাস বক্স। তাহলে এখন তো মানে ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন নেই, ক্লাস কেন দিলাম, এখান থেকে দুইটাই h1 বক্সের মধ্যে দিলাম। ওকে, প্রথমে আমি h1 সবগুলাতে একই একটা স্টাইল দিব, লিখলাম h1। তাহলে h1 লিখাতে কি হবে বলেন তো? কালার h1 এর আমরা যেগুলো আছে যত h1 আছে, এখানে h1 কিন্তু আমি কিভাবে লিখছি, এটা হচ্ছে এমনি সরাসরি একটা ডিবে, কিন্তু সে তখন বাইরে আর ভিতর মানবে না, h1 যেখানেই পাবে সেখানে কিন্তু কি করে দিবে, কালার করে ফেলবে। ঠিক আছে, তো আমি বললাম যে তুমি সবগুলোতে করিও না, যেইটাতে ক্লাস বক্স নামে একটা ক্লাস আছে ওইটাতে করো। ঠিক আছে, তখন আমি h1 এর আগে কি দিয়ে দিব, ডট বক্স। ঠিক আছে, এখন বললাম যে তুমি ওই h1 এ কালার হও যে h1 মানে কোথায় আছে, বক্স নামে একটা ক্লাসে আছে। সেভ করলাম। এখন দেখেন এই যে নিচে দুটো হলো, কেন হলো, এই দুটো একটা বক্সের মধ্যে আছে। আমি একে বলে দিলাম যে তুমি সব h1 না, যে h1 কি আছে, বক্সে আছে। ঠিক আছে, মনে করেন সব রাজীব না, কোন রাজীব, যে রাজীব লম্বা হ্যান্ডসাম, হ্যাঁ রিডার টাইপের উনি। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, এগুলো আমরা বোঝার জন্য মাঝে মধ্যে বলি আর কি। আচ্ছা, এখন নেস্টিং ক্লিয়ার? নেস্টিং হচ্ছে মানে ফাঁক বলে দেওয়া, কোথায় আছে। আমি যদি এমনি সাধারণভাবে বলতাম তাহলে সবগুলো হয়ে যাচ্ছে, তখন আমি বললাম যে এটা সব h1 হবে না, শুধু বক্সে হবে। রিপিট করার দরকার নেই, যেহেতু আমাদের ভিডিও হচ্ছে এগুলো দেখতে হবে। আমি এরপর চলে যাই গ্রুপিং। গ্রুপিংটা কি জিনিস? গ্রুপিং বোঝানোর জন্য আমরা h1 থাক এগুলা, আমি এখানে আরেকটা নিলাম p নিলাম। p নেওয়ার পর আমরা এখানে কিছু টেক্সট দিব। তো দেখেন আমার দরকার যে h1 এবং p উভয়টা কি হবে, রেড হবে। হ্যাঁ, তখন আমি যদি এখানে শুধু h1 দিই, h1 দিলাম, p তখন হবে, তাহলে p হচ্ছে না, শুধু h1 হচ্ছে। আমার p কেও যদি করতে হয়, আমি এমনি যদি আমি যতটুকু শিখছি এতটুকুর মতো হলে আমি কি করব, আবার p লিখব। p লিখে আবার সেকেন্ড ব্র্যাকেট, এরপর আমি আবার কালার রেড কি করব, ডিফাইন করে দেব। তাহলে এখন আমার পিটা সহ হচ্ছে। তো আমি যদি এটাকে গ্রুপিং করে লিখি, আমাকে আর এত কষ্ট করতে হবে না। গ্রুপিং মানে হচ্ছে প্রথমটাতে এই কালার হবে, কমা পি তেও হবে। বুঝতে পারছেন? মানে প্রথম h1 এবং p উভয়টাতে কি তুমি কি হও, এই কালার হও। মানে এই কালারটা আমাকে দুইবার লিখতে হয় না, একবারের মধ্যে কাজ শেষ। একই কালার হলে বাইরে গুলো আর লিখতে হবে না। ওকে, তাহলে গ্রুপিং এর জন্য শুধু একটা কমা। তো মনে করেন আমি এখানে আরেকটা কিছু নিচ্ছি, h1 নিছি, p নিছি, আরেকটা h2 নি, h2 এখানে আমি দিলাম this is a text দিলাম। এখন এটা কি হবে কালার, হবে না, কারণ এটা আমি গ্রুপিং এর মধ্যে আমি দিয়ে দিই নাই। তো আমাকে কি করতে হবে এখন, p, h2 বলে দিলাম যে তুমি এই তিনটাতে কি কালার হয়। এখন হলো কিনা, বুঝতে পারছেন? ওকে, এরপর আমরা যাব 3 নাম্বার ব্যাকগ্রাউন্ড। এখন হচ্ছে আমরা মানে আমাদের সিলেক্টিং কিভাবে সিলেক্ট করা যায় এটা আমার কাছে একদম পরিষ্কার আমাদের কাছে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে দিব, এগুলো একটা একবার দেখলেই হবে। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমরা যে কোনো এলিমেন্ট আমরা বডি দিয়ে দেখাচ্ছি, মানে একদম পুরো বডিতে দিব। তাহলে আমরা প্রথমে কি করব বলেন, আমাদের থেকে বলতে হবে বডি মানে এটাকে কি বলা হয়, সিলেক্টর। এটা কি সিলেক্টর, ট্যাগ সিলেক্টর। ঠিক আছে, যেহেতু এটা সরাসরি ট্যাগের নাম, কোনো ক্লাসও না, আইডিও না, নেস্টিং কোনো গ্রুপও না। ঠিক আছে, ওকে। তারপর এটাকে আমি কি দেব, ব্যাকগ্রাউন্ড দেব। তাহলে আমি জাস্ট আমার প্রপার্টিটা কি হবে, ব্যাকগ্রাউন্ড লিখে আমি যে কালারটা দিব ওই কালারটা লিখে দিলাম, ভ্যালু। তাহলে আমি যদি এখন রিফ্রেশ করি, আমার পুরো ব্যাকগ্রাউন্ড কি হয়ে গেল, কালার হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার দেয়। এখন হচ্ছে ইমেজ,
আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা কালার না দিয়ে একটা পিকচার ইউজ করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা এখন দেখব কিভাবে একটা পিকচার ইউজ করা যায়। তো তার জন্য আমরা একটা পিকচার নিয়ে আসবো। পিকচার আমরা এখান থেকে এই পিকচারটা নিয়ে আসলাম। তাহলে পিকচারটা আমাদের কোথায় রাখতে হবে? আমাদের যে ফোল্ডার আমরা কাজ করতেছি কোথায়? এই ফোল্ডারে। তো এখানে আমরা একটা ফোল্ডার করে রাখতে পারি অথবা সরাসরি রাখতে পারি। আমি আপাতত সরাসরি রাখলাম। এরপর এই পিকচারের নামটা নিব। হ্যাঁ, নামটা আমরা পুরোটা কপি করলাম। এরপর এখানে আমরা রেট না লিখে এখানে লিখব ইউআরএল। ঠিক আছে? ইউআরএল মানে কি জানেন? ইউনাইটেড রিসোর্স লোকেটর। ইউনাইটেড রিসোর্স লোকেটর। ওকে। ইউআরএল লেখার পর ফার্স্ট ব্র্যাকেট। এরপর আমরা এখানে লিখে দিব আমাদের পিকচারের নামটা। ঠিক আছে? তো এখন দেখেন এটা রিপিট হবে। আমরা রিফ্রেশ করলাম, দেখেন পিকচারটা কি হচ্ছে? রিপিট হচ্ছে। মানে পিকচারটা যেহেতু আমার এইটুকুর মধ্যে শেষ, আবার এটা কি খালি থাকবে? এটাও কি করে দিয়েছে? রিপিট করে দিয়েছে। ওকে, আমি যদি রিপিট না করতে চাই তাহলে কি করব? সিম্পলি এখানে আমি লিখে দিব নো রিপিট। তাহলে এটা খালি থেকে যাবে। হ্যাঁ, তাহলে এটা খালি থেকে যাবে। রিপিট আর হচ্ছে না, হচ্ছে না। আর অটো গিয়ে করতে চলে এই পিকচারটা পুরো গিয়ে হয়ে যাবে। হ্যাঁ, এটা আসতেছে। আমি শেষ করি। শেষ করতে হতে সবকিছু স্পষ্ট করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এই যে রিপিট দেখে ফেললাম। রিপিটের মধ্যে আমরা যদি কিছু না দিই রিপিট হবে, আর নো রিপিট দিলে হবে না। আবার রিপিট লিখে দিলেও রিপিট হবে। তো রিপিট লেখা দরকার না, যেহেতু এটা ডিফল্ট ভাবে থাকে। হ্যাঁ, এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট কিভাবে কাজ করে? তো অ্যাটাচমেন্ট দেখেন, আমি নো রিপিট থাক, আমি এরপর লিখলাম ব্যাকগ্রাউন্ড attachment। অ্যাটাচমেন্ট যদি আমি দিই, মনে করেন এটা দিব না, কালার না, তো অ্যাটাচমেন্ট তো অ্যাটাচমেন্ট। আমি এটা দিলাম ফিক্সড, FIXED ফিক্সড। দেখি কাজটা দেখি আমরা আগে। এখন কিছু বুঝতেছি না। আমাদের আগে এখানে কন্টেন্ট একটু বাড়িয়ে নিই। কন্টেন্ট বাড়িয়ে নিলে তারপর আমরা এটা বুঝবো। অনেকগুলো কন্টেন্ট দিলাম। তো এখন দেখেন আমরা এটা ফিক্স দেওয়াতে এটা কি স্ক্রল করতেছে? মানে আমাদের লেখাগুলো কি করতেছে? আচ্ছা, ওইটা আর নড়তেছে না পিকচারটা। পিকচারটা নড়বে না। পিকচারটা ওখানে অ্যাটাচমেন্ট মানে যে আমরা বলি না, মানে পিকচার অ্যাটাচ করে দাও, অ্যাটাচমেন্ট লাগিয়ে দাও। এটাকে এখন আমরা লাগিয়ে দিলাম। তো যার কারণে আমাদের ওগুলো করবে, কিন্তু টেক্সটগুলো কিন্তু হাঁটতেছে, স্ক্রলিং হচ্ছে, কিন্তু আমাদের পিকচারটা হচ্ছে না। আমরা এটা বাদ দিয়ে দেখি হয় কিনা। এটা আমরা বাদ দিলাম। তাহলে এখন দেখেন পিকচারটা এখানে শেষ, এখানে আর আসবে না। ঠিক আছে? এটা স্ক্রলিং হয়ে এখানে শেষ হয়ে গেছে। ওকে, বুঝতে পারছেন? আর যদি আমরা অ্যাটাচমেন্টটা কি করে দিই? ফিক্সড করে দিই। ফিক্সড করে দিলাম। তাহলে এখন কি হবে? অ্যাটাচমেন্ট করলে আসলে তো পিকচারটাই বরাবর থাকবে, কিন্তু ওইটা হাঁটবে। হ্যাঁ, পিকচারটা অ্যাটাচ করবে, এটা হাঁটবে, মানে পিকচারটা আর স্ক্রলিং করবে না। ঠিক আছে? এটা হচ্ছে অ্যাটাচমেন্ট। ওকে, এরপরে আমরা দেখব পজিশন। আমরা পিকচারে একটা পজিশন দিতে পারি না? এখন আমাদের এটা কোন পজিশনে আছে? ডিফল্ট ভাবে লেফটে আছে, লেফট টপ, ঠিক না? ঠিক। তো আমরা এটাকে মনে করেন রাইটে করে দেব। তাহলে আমরা কি লিখবো বলেন তো? ব্যাকগ্রাউন্ড পজিশন। আগে আমাদের কি লিখতে হবে? প্রপার্টি, তারপর ভ্যালু। পজিশন লিখলাম, মনে করেন রাইট, আর আই জাস্ট রাইট টপ। এটা মানে টপ আগে লিখতে হবে না, দেখি না। ঠিক আছে, তাহলে টপে রাইটে চলে আসছে। বুঝতে পারছেন? আমরা এটা একটা ছোট পিকচার হলে সুবিধা হতো, বুঝতে আরো একটু ভালোভাবে বুঝতে হতো। আমরা পিকচারটাকে ইয়া করে নিব, ছোট করে নিব। এডিট করতে পারবো বলেন তো? রিসাইজ নাকি? এটাকে আমরা 20% করে দিই। ওদিকে
20% সেভ। এটা এখন O2 নিয়ে নেবে, সেভ হয়ে গেছে তো, রিফ্রেশ করলে এটা শুট হয়ে যাবে। শুট হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমি এটাকে বটমে বসাবো। কোথায় বসাবো? তাহলে আমরা সিম্পলি কি লিখবো এখানে টপের জায়গায়? হইছে স্পেলিং হলো? স্পেলিং না হলে আসবে না। তো বুঝতে পারছেন এখন? ওকে, তারপর আমরা দেখব গ্রেডিয়েন্ট। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। গ্রেডিয়েন্টটা হচ্ছে আপনার অনেকগুলা কালারের সংমিশ্রণ। এটা হচ্ছে CSS 3, বুঝছেন? CSS এর লেটেস্ট ভার্সন এটা অ্যাড করা হয়েছে, এটা আগে ছিল না। তো গ্রেডিয়েন্টটা হচ্ছে মূলত কি জিনিস? অনেকগুলা কালারের মিশ্রণ। আমি যদি রেড দিই শুধু রেড আসবে, ওখানে কি ব্ল্যাক মিক্সার হওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করলে আমরা বিভিন্ন কালার আমরা কি করতে পারবো? মিক্সার করতে পারবো। তো এই জন্য আমরা আবার চলে যাই আমাদের CSS এ, বডিতে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড, কি লিখবো বলেন তো? গ্রে, DIENT, গ্রেডিয়েন্ট। DI ব্যাকগ্রাউন্ড লিনিয়ার লিখতে হবে, তবে লিনিয়ার মানে এটা কোন ধরনের গ্রেডিয়েন্ট? তাহলে LINEAR, ঠিক না? লিনিয়ার, GRADIENT, লিনিয়ার গ্রেডিয়েন্ট ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। আমি কি কি দিব? মনে করেন একটা দিব রেড, আর একটা দিব মনে করেন ব্লু, BLUE, ব্লু। দুইটা কালার দিলাম। তো দেখেন আচ্ছা আসছে, কিন্তু আমাদের এখানে ট্যাক্স বেশি তো, নিচে গিয়ে আমরা ট্যাক্স গুলো কমাই ফেলি। ট্যাক্স কমাই ফেলি আমরা। মাঝখানে অন্য কালার, অন্য কালার মানে রেড আর ব্লু মিক্স আছে একটা, মিক্স। এখন দেখেন এখন কিছু আসলো না, না কিছু নেই তো। ও সরি, না বডিতে কিছু লাগবে না, আমার লিংক আপে চলে গেছে। লিংক, CSS এর জন্য একটা লিংক করতে হবে না? লিংক করে দিলাম। দেখেন এখন কিন্তু এখানে কালার দুইটা। তো এটা বডিতে দিলে একটু ডিস্টার্ব করে জিনিসটা, আমরা একটা এলিমেন্টে দিই। এলিমেন্ট হলো আমি এখানে একটু প্রথমে কি নিব? ডিপ নিব। ডিপ, এটার নাম দিলাম, ক্লাসের নাম দিলাম মনে করেন বক্স। এর মধ্যে আমি দিব মনে করেন কিছু টেক্সট নিয়ে আসি। ওকে, তারপরে আমরা এখানে কি লিখবো? ডট বক্স। ওকে, তারপর এটা একটা উইডথ হাইট আমরা দিয়ে দিই। উইডথ মনে করেন হবে 500 পিক্সেল, হাইট কত দিব? 500 পিক্সেল। তো এখন যদি আমরা দেখি, দেখেন এখানে কয়টা কালার? এখন তিনটা, দুইটা না দুইটা কালার কিন্তু মিক্স হয়ে একটা আছে কালার। এটা যেহেতু এটা হবে যে একদম মানে আফসা হয়ে এসে আরেকটা হয়ে যাবে, তো আফসা হওয়ার সময় এখানে আরো কয়েকটার মতো লাগতে পারে, ঠিক আছে। এখানে মূলত হচ্ছে দুইটা, মানে এটা কমে গিয়ে এটা এরকম হয়েছে, দুইটার মিক্স হয়ে কালার আছে আর কি। হ্যাঁ, তাহলে এখানে রেড এবং ব্লু। তো এখানে আমরা চাইলে আরো অনেকগুলো কালার ইউজ করতে পারি। কমা দিয়ে কি দিবেন বলেন? কমা, ইয়েলো, আর কি দিবেন? পিঙ্ক, অরেঞ্জ। হয়েছে স্পেলিং আসলো কিনা বুঝতে পারছেন এটুকু? ওকে, তাহলে এটা আমরা মানে কি গ্রেডিয়েন্ট দিছি? গ্রেডিয়েন্ট কিন্তু দুই ভাবে, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে কি, একটা কি বলতো? ক্লাস করছিলেন আপনি? একটা কি রেডিয়াল, RADIAL, রেডিয়াল। রেডিয়াল দিলে কি হবে? আচ্ছা রেডিয়াল, ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, তাহলে আমাদের গ্রেডিয়েন্ট এইটুকুই। আচ্ছা, এরপর আমরা কি আছে? শর্ট হ্যান্ড। শর্ট হ্যান্ড বলতে আমরা কিভাবে যে আমরা
অনেকগুলা জিনিস একসাথে একবারে দিতে হবে। যেমন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার সময় আমাদের লেখা উচিত হচ্ছে মূলত এইভাবে। আমি কিন্তু শর্টহ্যান্ডে দেখাইছি আপনাদেরকে, ব্যাকগ্রাউন্ড COR কালার লিখে এরপর আমি দিলাম রেড। তাহলে এখন দেখেন ব্যাকগ্রাউন্ড কালার কি আসছে, রেড আসছে। তো আমি কিন্তু কালারটা লিখি না, এটা শর্টকাট লিখে দিচ্ছি। এটা হচ্ছে শর্টহ্যান্ড মূলত, বুঝতে পারছেন? মানে পূর্ণাঙ্গ লিখতে হবে না। আবার ইমেজ যখন দিব আমরা তখন আমরা কি লিখবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আমাদের কিন্তু আমরা কিন্তু ইমেজ লিখি না, শুধু ব্যাকগ্রাউন্ড দিয়ে সবকিছু চালাই দিছি, বুঝতে পারছেন? এটা হচ্ছে কি শর্টহ্যান্ড, ঠিক আছে? তো এখানে আমরা এই যে একটা ইমেজ দিয়ে আবার আমরা কি লিখলাম, পাশে আমরা কি লিখে দিলাম, নো রিপিট। তো এখানে আমরা কিন্তু এটা নতুন ভাবে লেখা যায়। তো আমি পাশে না লিখে আমরা কি লিখবো, ব্যাকগ্রাউন্ড রিপিট, সরি নো রিপিট হবে না, BSC ব্যাকগ্রাউন্ড রিপিট, এরপর আবার নো রিপিট, ঠিক আছে? প্রথমে রিপিট লিখতে হবে, হ্যাঁ। তো আমরা কি কিছু করছি, করি নাই, আমরা প্রথমটাতেই পাশে নো রিপিট দিয়ে দিয়েছি, ওটা হচ্ছে শর্টহ্যান্ড, ঠিক আছে? বুঝতে পারছেন? না বুঝলে ইয়া দেখবেন, ভিডিও দেখবেন, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপর আমরা যদি দেখি, এখন হচ্ছে আমরা চলে যাব কালার। মানে কি কালার, টেক্সট কালার। এতক্ষণ আমরা যে কালারগুলো দিছি এগুলা কি কালার, ব্যাকগ্রাউন্ড মানে লিখার নিচে। এখন হচ্ছে লিখার কালার, টেক্সটের কালার। তো টেক্সটের কালার আমরা শুধু টেক্সটের কালার না, যে কোনো কালার আমরা কয়েকভাবে দিতে পারি। একটা হচ্ছে হেক্স ভ্যালু, একটা হচ্ছে RGB মেথড, RGBA, একটা হচ্ছে নেম, একটা কি ফটোশপ। তো এতক্ষণ আমরা যেটা দেখলাম এটা হচ্ছে কি, এটা হচ্ছে নেম কালার, যেটা সরাসরি নাম লিখে দিয়েছি। রেড হলে রেড লিখে দিয়েছি, ইয়েলো হলে ইয়েলো লিখে দিয়েছি। তো এখন আমরা যদি দেখি হেক্স কালারটা আমরা কিভাবে দিতে পারি, ইয়েস। তো আমরা যদি এখানে কিছু লেখা আছে না, লেখাগুলোতে কালার দিব, তাহলে আমরা কি লিখবো বলেন তো, শুধু কালার, ঠিক না? আমরা যদি ব্যাকগ্রাউন্ড দিতাম তাহলে কি লিখতাম, ব্যাকগ্রাউন্ড। আর লেখার ক্ষেত্রে আমরা কি দিব, শুধু কালার। কালার লিখে আমি এখন যদি রেড দিই, এটা কি হবে, নেম। তাহলে রেড হচ্ছে কিনা দেখে আসি। হলো। এখন আমি সেম জিনিসটাকে আমি কিভাবে দিব, হেক্স কালার দিয়ে দিব। হেক্স কালার হলে একটা হ্যাশ দিতে হবে অবশ্যই, ঠিক আছে? হ্যাশ দিয়ে প্রত্যেকটা কালারের একটা একটা কোড আছে, আমি রেড এর কোডটা লিখে দিচ্ছি, লিখে দিলাম। তাহলে এখন কিন্তু রেড ঠিকই থাকবে, আছে কিনা? ওকে, এখন আমি হেক্স কোডগুলো কোথায় পাবো, কেমনে আমরা ইউজ করব? তো এই জন্য আমরা যদি আমরা যে একটা সফটওয়্যার দিছিলাম না, W3, আমরা নেট থেকে দেখি সরাসরি, বা ওখানেও পাবেন। হেক্স কালার যদি আমি সার্চ করি, হেক্স HTML কালার, তাহলে দেখেন প্রথমে কিন্তু ওই W3 টাই আসছে, দেখছেন? এটাতে আমরা যাব, দেখেন এই কালারের হেক্স কালার কোড কোনটা, এটা, ঠিক আছে? এইভাবে এখানে যাবতীয় সব কালারের কোড এখানে দেওয়া আছে। দেখেন প্রত্যেকটা কালার, এই কালারটা নিব, তাহলে এই কোডটা শুরুতে একটা হ্যাশ দিবেন, হ্যাশটা এখানে দেওয়া নাই, সেটা আমরা দিব আর কি। হ্যাঁ, আমরা মনে করেন এখান থেকে একটা কালার দিয়ে দেখি, মনে করেন আমরা এই কালারটা দেব, ঠিক আছে? এইটা, তাহলে আমাদের হ্যাশ কিন্তু থাকবে। হ্যাঁ, বাকিটা মুছে আমরা দিয়ে দিলাম। তাহলে এখন যদি আমরা দেখি আসছে কিনা, কালারটা আসছে, বুঝতে পারছেন? তাহলে এইভাবে আমরা কিন্তু মূলত হ্যাক্স দিব। আরেকটা সফটওয়্যার আছে, সফটওয়্যার দিয়ে দিতে পারেন আপনারা কালার। সফটওয়্যারটাকে আপনারা কি নামাইছেন PIXIE, পিক্সি। এটা নামে নেবেন, একটা মিডিয়াম একটা সফটওয়্যার। তো এটা জাস্ট এভাবে চালু থাকবে। এরপরে আপনি চাচ্ছেন কোন একটা কালার নেবেন, যে কোনো জায়গা থেকে আপনি কালার পিক করতে পারবেন। মনে করেন আমি এই কালারটা নিব, তাহলে এই কালারের মধ্যে যখন আমি কার্সর নিচ্ছি, এদিকে দেখেন এখানে কালার চলে আসতেছে, দেখছেন? তো আমি এখানে কন্ট্রোল অল্টার সি দিব, এরপর আমি এখানে এসে হ্যাশটা থাকবেই দিয়ে দিব, তাহলে ওই কালারে যেটা হ্যাক্স কোড সেটা কিন্তু চলে আসছে। কন্ট্রোল অল্টার সি দিতে হবে না, কন্ট্রোল অল্টার সি আসছে কালার। আমি এই যে জিমেইলের এই কালারটা নিব, হ্যাঁ, বা আমার এখানে স্কাইপের কালারটা নিব, ঠিক আছে? তাহলে কন্ট্রোল অল্টার সি দিলাম। তো এরপরে আমি
এখানে দিয়ে দিলাম, পেস্ট করলাম। আসছে কিনা বুঝতে পারছেন? ওকে, তারপর আমাদের হচ্ছে আরজিবি কালার, ঠিক আছে? আরজিবি কেও দিব। আমাদের ভিডিওটা বেশি লম্বা করবো নাকি অফ করে দিব? এটা এখানে স্টপ দিই।